নমস্কার, আদাব। ক্রাইম পেট্রোল 10 থেকে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাই। মুম্বাইয়ের বোরিভালি এলাকার বাসিন্দা রিয়েল এস্টেট ডেভেলপার রাজেশ গানাত্রা নিখোঁজ হয়ে গিয়েছিলেন। দেখুন সেই কেসের দ্বিতীয় তথা শেষ ভাগ। 2008 সাল আকাশ বর্মা নিখোঁজ হয়ে যান। 2010 সাল গোবিন্দ রাজপুত 39 বছরের এই ব্যক্তি নিখোঁজ হয়ে যান। 2012 সালের 29 এপ্রিল রাত 8:30টার সময় প্যারেলের বাসিন্দা জগদীশ গানাত্রার কাছে অজ্ঞাত পরিচয় কেউ ফোন করে বলেন যে তার মেজ ভাই রাজেশ গানাত্রার মুম্বাইয়ের মহালক্ষ্মী এলাকায় অ্যাক্সিডেন্ট হয়েছে। অবাক করার বিষয় হলো ওই কলটি রাজেশ গানাত্রার ফোন থেকেই করা হয়েছিল। জগদীশ নিজের ছোট ভাই কমলেশকে সঙ্গে নিয়ে দক্ষিণ মুম্বাইয়ের সব হাসপাতালে রাজেশকে হন্যে হয়ে খোঁজেন। উনি ট্রাফিক কন্ট্রোল রুমের সঙ্গেও যোগাযোগ করেন, কিন্তু দুই জায়গা থেকেই ওনাকে হতাশ হতে হয়। রাজেশ 29 এপ্রিল সকালবেলা নিজের বিজনেস পার্টনার নীরব দত্তের সঙ্গে ফোনে কথা বলার পর বাড়ি থেকে বেরিয়ে পড়েন। রাজেশের ছেলে সুনীল তখন বাড়িতেই ছিল। সেই দিন সকালেই রাজেশের মা লীলাবতী, স্ত্রী চারুলতা আর মেয়ে শ্বেতা বড়দায় একটা বিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। জগদীশ, কমলেশ এবং সুনীল গানাত্রা বোরিভালি পুলিশ স্টেশনে একটা মিসিং কমপ্লেন দাখিল করেন। নীরব পুলিশকে জানান যে তিনি রাজেশের সঙ্গে কান্দিওয়ালি হাইওয়ের পাশে একটি রেস্টুরেন্টে দেখা করেছিলেন। বিরারের কোনো এক জমির ডিল নিয়ে ওনারা দুজন সমস্যায় পড়েছিলেন। ওই জমিটা নিয়ে ওনাদের অনেক প্ল্যানিং ছিল, কিন্তু জমিটা লিটিগেশনে আটকে ছিল। আর এই লিটিগেশনের ব্যাপারে নীরবকে খবর দেন হরিশ মনসুখানি। ডিলের সঙ্গে যুক্ত এজেন্ট গিরিশ চৌবেকেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। গিরিশও একই কথা বলে যা নীরব বলেছিল। জমির ডিল আটকে যাওয়ায় রাজেশ খুব চিন্তিত ছিল। গিরিশ জানায় যে তিনি রাজেশকে ভরসা দিয়েছিলেন অন্য কোনো প্লট খুঁজে দেবেন, কিন্তু রাজেশের নজরে ওই জমিটাই আটকে ছিল। ওই অজ্ঞাত ফোন কল পাওয়ার পর রাজেশের সেল ফোন অফ হয়ে যায়। মুক্তিপণের জন্য কোনো ফোন আসে না। এক সপ্তাহ পরে রাজেশ গানাত্রার সব ডিটেল সম্পর্কে খোঁজ নিয়ে পুলিশ জানতে পারে যে 29 এপ্রিল রাত 10:30টার সময় দহিসার ইস্টের এক গার্মেন্টসের দোকানে রাজেশ গানাত্রার ক্রেডিট কার্ড ব্যবহার করা হয়েছিল। আরেকটি অবাক করা ব্যাপার হলো রাজেশের স্ত্রী চারুলতা জানতে পারেন ওনাদের বোরিভালির ফ্ল্যাট থেকে 2 লক্ষ টাকা উধাও হয়ে গেছে। ওই ফ্ল্যাটে তখন রিনোভেশনের কাজ চলছিল। এই ঘটনা সেই দিন রাত 11:30টায় হয়, যেদিন রাজেশ নিখোঁজ হয়ে যান। সিকিউরিটি রেজিস্ট্রারে রাজেশ গানাত্রার নাম এন্ট্রি করা ছিল। দায়িত্বে থাকা সিকিউরিটি গার্ড বলেন যে লোকটি এসেছিলেন তিনি মোটেও রাজেশ গানাত্রা ছিলেন না, বরং তিনি নিজেকে রিনোভেশন কন্ট্রাক্টর বলে পরিচয় দিয়ে ফ্ল্যাটে ঢুকেছিলেন। গার্মেন্টসের দোকানেও পুলিশ এটা জানতে পারে যে লোকটি রাজেশের কার্ড ব্যবহার করে জামা কাপড় কিনেছিল তিনি আদৌ রাজেশ গানাত্রা ছিলেন না। গার্মেন্টস স্টোরের সেলসম্যান বলেন যে সেই লোকটি 6টা শার্ট কিনেছিল, ওনার তাড়াহুড়ো ছিল। সিকিউরিটি গার্ডের বর্ণনা অনুযায়ী সেই লোকটির স্কেচ বানানো হয়। গার্মেন্টস সেলসম্যানও স্কেচটা আইডেন্টিফাই করে। এরপরেও কেসটা থমকে থাকে। যথেষ্ট প্রমাণ হাতে না থাকায় এই কেসটি পুলিশের আনসলভড কেসের ফাইলে বন্দী হতে চলেছিল, যেমনটা অনেক মিসিং কেসেই হয়ে থাকে। উদাহরণস্বরূপ 2008 সালে আকাশ বর্মার নিখোঁজ হওয়া আর 2010 সালে গোবিন্দ রাজপুতের নিখোঁজ হওয়া। নিখোঁজ রাজেশের দাদা জগদীশ আর ভাই কমলেশ স্থানীয় পুলিশের তদন্তে সন্তুষ্ট না হওয়ায় এই কেসটি ক্রাইম ব্রাঞ্চের হাতে তুলে দেওয়া হয়। স্যার, এই কেসে ইনভলভড সকলের ডিটেলস এই ফাইলে রয়েছে। ওদের সমস্ত ডিটেলস বের করে প্রত্যেক কটা ডিটেল মাইক্রোস্কোপের নিচে দিয়ে দাও। প্রথমত, রাজেশ গানাত্রা 1 মাস ধরে নিখোঁজ, অথচ কোনো মুক্তিপণের ফোন এখনো আসেনি, অর্থাৎ সে কিডন্যাপ হয়নি। কিডন্যাপিং ইজ রুলড আউট। দ্বিতীয়ত, সে যদি কোথাও চলে গিয়ে থাকে তাহলে প্রশ্নটা হলো সে কোথাও কেন যাবে, আর সেটাই বড় প্রশ্ন। তৃতীয় সম্ভাবনা হলো যে হয়তো পুরনো কোনো শত্রুতা বা নতুন কোনো শত্রু যাকে এখনো ধরা যায়নি। স্যার, হয়তো কোনো প্রেশারে ছিল বা ব্ল্যাকমেইল। সব কিছুই হতে পারে। সেটা যাই হোক না কেন, তার একটা বড় প্রমাণ এই ফাইলে রয়েছে। এমন কেউ একটা লোক আছে যে কিছু লুকোচ্ছে বা কিছু চাপা দিচ্ছে। একবার যদি ঢাকনিটা ঠিক মতো খুলতে পারা যায় তাহলে সত্যিটা স্প্রিংয়ের মতো ছিটকে বেরিয়ে আসবে। কি হয়েছে বাবা? টেনশনে কোনো ব্যাপার? কিছু না। তাহলে শুরু করা যাক। লেটস স্টার্ট উইথ দ্য ফ্যামিলি। স্যার, সবাই প্রায় একই কথা বলছে, যেটা বোরিভালি পুলিশ স্টেশনে বলেছে। কিন্তু এদের মধ্যে কেউ একজন আছে যে মিথ্যে কথা বলছে। কেউ একজন আছে যে একে আড়াল করছে। অথবা এরকমও হতে পারে যে সেই লোকটা এদের মধ্যে কেউ নয়, বরং সে অন্য কেউ, মানে
কেসটা হয়তো অন্যরকম। স্যার হতে পারে এইসবের পেছনে রাজেশ গণত্রই আছে, যে নিজেই বেপাত্তা হয়েছে। কিন্তু কেউ নিজে নিজে কেন নিখোঁজ হবে? রাজেশের জুয়েলারির আর রিয়েল এস্টেটের বড় ব্যবসা রয়েছে, কখনো কোনো সমস্যা হয়নি। আর ফ্যামিলি লাইফও তো ঠিক বলেই মনে হচ্ছে। আমি এই নিজে নিখোঁজ হওয়ার অ্যাঙ্গেলটা রুল আউট করলাম। একটা কাজ করা যাক, দেখা যাক যে 29শে এপ্রিল 2012-তে ঠিক কি কি ঘটেছিল। মনসুখানির কাছে ফোন আসে যে ওই জমিটা লিটিগেশনে আছে। আর সকালে 11টার সময় রাজেশের ফ্যামিলি অর্থাৎ ওনার মা, মেয়ে আর ওনার ওয়াইফ বড়োদরার জন্য রওনা হন। আর তার কিছুক্ষণ পরেই রাজেশের কাছে নীরব দত্তের ফোন আসে, আর দুজনে কান্দিভালির স্পাইস কোর্টে দেখা করার প্ল্যান করে। 12টার সময় নীরব রাজেশের সাথে দেখা করে আর তারপর ওখান থেকে চলে যায়। আর একই জায়গায় ব্রোকার গিরিশ চৌবে ওনার সাথে দেখা করে। আর তারপরে 1 মিনিট, রাজেশের ছেলে সুনীল আমাদের বলেছিল রাজেশ বাড়ি থেকে বেরোনোর সময় গাড়ি নিয়ে বেরিয়েছিল। আচ্ছা, বড়িওয়ালি পুলিশ কি ওই গাড়িটাকে খুঁজে বার করেছে? নো স্যার। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। একটা লোক নিখোঁজ হয়ে গেল, সবাই তার বিষয়েই কথা বলছে, কিন্তু যে গাড়িটাই উনি গেলেন সেটার খোঁজ তো কেউ করছে না। তার মানে রাজেশের গাড়ি সুইফট ডিজায়ার এখনো পর্যন্ত ট্রেস করা যায়নি। স্যার মিটিংয়ের পরে গিরিশ ওখান থেকে চলে যায় আর ও ভাবে যে রাজেশ অফিসে চলে যাবেন। তারপর রাত 8:30টার সময় রাজেশের ভাই জগদীশের কাছে একটা ফোন আসে, আর তাতে বলা হয় যে তার ভাই রাজেশের অ্যাক্সিডেন্ট হয়েছে মহালক্ষ্মীতে। আর এই ফোনটা রাজেশের সেল থেকেই করা হয়েছিল। আর তারপর ফোনটা কেটে যায় বা কেটে দেওয়া হয়। আচ্ছা, রাজেশের কি সেদিন মহালক্ষ্মীতে কোনো কাজ ছিল? আই মিন কোনো মিটিং বা অ্যাপয়েন্টমেন্ট? নো স্যার। এ পর্যন্ত যে খবর পাওয়া গেছে তার ভিত্তিতে বলা যায় যে রাজেশবাবু সাউথ মুম্বাইতে কমই যেতেন। ঠিক জানো? ওনার ফ্যামিলি তো সেই স্টেটমেন্ট দিয়েছেন। এদের মধ্যে কেউ মিথ্যে বলছেন কিনা সেটা জানি না। বাবা তাড়াহুড়ো করে বেরিয়ে যান, একটু টেনশনে ছিলেন। উনি হয়তো নীরব কাকার সাথে দেখা করতে গিয়েছিলেন। ওনাকে কখনো মহালক্ষ্মীতে যেতে হতো? আমি যতদূর জানিও ও হয়তো কখনোই ওদিকে যায়নি। আর হ্যাঁ, মাঝে মধ্যে ওকে পরেল যেতে হতো, জগদীশ দার বাড়িতে। পরেল আর মহালক্ষ্মীতে দূরত্ব বেশি নয়। হতে পারে কলার মিথ্যে বলেছে, কিন্তু তবু সে মহালক্ষ্মী বলবে কেন? আন্ধেরি, কান্দিভালি, মালার বা গোরেগাঁও বললে না কেন? আরও একটা অদ্ভুত ব্যাপার হলো, লোকটা রাজেশবাবুর ছেলে সুনীলকে ফোন করেনি, ওনার স্ত্রী চারুলতাকেও ফোন করেনি। ওর কাছে রাজেশবাবুর ফোন ছিল, চাইলে ওনাকেও করতে পারতো, কিন্তু ফোন করলো রাজেশের বড় ভাই জগদীশকে, যিনি পারেলে থাকেন। ও জগদীশকে ফোন করে এই জন্যই বলেছিল যে অ্যাক্সিডেন্টটা মহালক্ষ্মীতে হয়েছে, কারণ যতক্ষণ রাজেশের ভাই জগদীশ ওকে মহালক্ষ্মী মানে পুরো সাউথ মুম্বাইতে খুঁজবে, ততক্ষণে সে রাজেশের ক্রেডিট কার্ড আর ওর রেনোভেশন চলতে থাকা ফ্ল্যাটে গিয়ে 2 লক্ষ টাকা বের করার সুযোগটা পাবে। ওর এই সবের জন্য সময় দরকার ছিল। আর স্যার ফ্ল্যাটেও চাবি খুলেই ঢুকা হয়েছিল। কাবার্ড লকারও চাবি দিয়েই খোলা হয়, যেখানে চাবি শুধুমাত্র রাজেশের কাছেই ছিল, অথবা ডুপ্লিকেট চাবি ওনার স্ত্রী চারুলতার কাছে। আচ্ছা, যে অজ্ঞাত কলটা রাজেশের ভাই জগদীশের কাছে 8:30টার সময় এসেছিল, সেটার লোকেশন ট্রেস করা হয়েছে? নো স্যার। কেন হয়নি? এগুলো তো সব বেসিক কাজ। কাল সকালের মধ্যেই ওই কলটার লোকেশন ট্রেস করে আমায় জানাও। লেগে যাও এক্ষুনি। স্যার। স্যার, কল লোকেশন দহিসার ইস্ট। দেখলে, কলার দইসার ইস্ট থেকে জগদীশকে জানাচ্ছে যে তার ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে মহালক্ষ্মীতে। তখন রাজেশের ভাই জগদীশ আর কমলেশ লেগে পড়ল তার ভাইকে সাউথ মুম্বাইয়ের হসপিটাল আর ট্রাফিক পুলিশের কাছে খোঁজ নিতে। এর মধ্যেই সে দইসার ইস্টের একটা গার্মেন্ট শপ থেকে 6টা শার্ট কেনে। আর কেনার জন্য রাজেশের ক্রেডিট কার্ড ইউজ করলো, আর তাড়াহুড়োয় কেনাকাটা করেছে। এরপর সে রাজেশের ওই ফ্ল্যাটটায় যায় আর ওখান থেকে 2 লাখ টাকা নিয়ে উধাও হয়ে যায়। কিন্তু মাত্র 6টা শার্ট, তাও তাড়াহুড়ো করে কিনলো কেন? সিম্পল, কোথাও পালানোর চেষ্টা চলছিল। বাট স্টিল, মাত্র 6টা শার্ট কেন? স্যার হতে পারে 6টা শার্ট 6 জনের জন্য। কিন্তু শুধু শার্ট বদলাবে কেন? মানে হয় শার্টগুলো ময়লা হয়েছিল বা শার্টের ওপর রক্তের দাগ ছিল।
একটা কাজ করো, হেডকোয়ার্টারে ফোন করে জয়েন্ট সিপির কাছে কল ট্র্যাকিংয়ের পারমিশন নাও। 29শে এপ্রিল সকাল থেকে রাত পর্যন্ত রাজেশের কলের প্রত্যেক কটা লোকেশন ট্র্যাক করো। এই কেসের ইনভেস্টিগেশনে বরিভালি পুলিশ যে পথে হেঁটেছিল, ক্রাইম ব্রাঞ্চও সেই একই পথে হাঁটতে থাকে। কিন্তু এইবার প্রতিটা প্রমাণ, প্রতিটা সূত্রের আরো গভীর তদন্ত হচ্ছিল। ক্রাইম ব্রাঞ্চ মাইক্রোস্কোপিক অ্যাপ্রোচ নিল, আর এই প্রচেষ্টা সফল হলো। এই কেসে কয়েকটা নতুন অ্যাঙ্গেল পাওয়া গেল, কিছু নতুন দিশা পাওয়া গেল। কিন্তু এটা তো সবে শুরু ছিল। এই কেস ক্রাইম ব্রাঞ্চকেও যথেষ্ট বেগ দিতে চলেছিল। স্যার, সেলফোন ট্র্যাকিং রেকর্ড অনুযায়ী রাজেশ 11টা 45-এ বাড়ি থেকে বেরোয়, যেখান থেকে ও কান্দিভ্যালি হাইওয়ের পাশে স্পাইস কোর্ট রেস্টুরেন্টে যায়, যেখানে গিরিশ আর নীরবের সাথে দেখা হয়। লোকেশন এখানে 12টা থেকে 12টা 45 দেখাচ্ছে। এরপর বরিভ্যালির দিকে যায় আর একটা খাটালের পাশে এসে দাঁড়ায়। কান্দিভালি হাইওয়ে স্পাইস কোর্ট থেকে বড়িবাড়ি পর্যন্ত। আর তারপর সেলফোনটা বরিভ্যালি থেকে ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়ের দিকে যায়। ইন্টারেস্টিং। কত দূর? লাস্ট লোকেশন ছিল গোড বান্দর জাংশন। তখন প্রায় দুপুর 2:30। এরপর সেলফোনের কোনো লোকেশন পাওয়া যাচ্ছে না। হয়তো সুইচ অফ করেছিল। তারপর বলো। স্যার, এরপর রাত 8:45 নাগাদ সেলফোন আবার গোড বান্দর জাংশনে অ্যাক্টিভ হয়। 5 ঘন্টা 15 মিনিট সুইচ অফ থাকার পর আবার অ্যাক্টিভেট হয়। স্যার, তারপর গোডবান্দার জাংশন থেকে সেলফোনটা দহিশার ইস্ট পর্যন্ত ট্রাভেল করে, যেখান থেকে ঠিক রাত 8:30 নাগাদ লাস্ট কলটা করা হয়। যেটা রাজেশের ভাই জগদীশকে করা হয়েছিল এটা বলার জন্য যে রাজেশের অ্যাক্সিডেন্ট হয়েছে মহালক্ষ্মীতে। তাহলে 29শে এপ্রিল 2012 রাজেশ বা রাজেশের সেলফোন অনেক ঘুরেছে। আমাদের এই যাত্রার প্রত্যেক কটা পদক্ষেপ ট্রেস করতে হবে, পয়েন্ট টু পয়েন্ট। তাহলে শুরু করা যাক বড়িভালির গোয়াল থেকে। এপ্রিল কি রাজেশ গানাত্রা এসেছিল? রাজেশ গানাত্রা? বড়িভালির প্রপার্টি ডেভেলপার 29শে এপ্রিল নিজের সুইফট ডিজায়ার গাড়িতে এখানে এসেছিল। কেন? সাহেব, আমি তো এই খাটালে কাজ করি, হয়তো মালিকের সাথে দেখা করতে এসেছিল। তোমার মালিক কে? সে কোথায়? গিরিশ দা, গিরিশ চৌবে বাবু। উনিও জমির ব্যবসা করেন সাহেব। স্যার, রাজেশ দার সঙ্গে দেখা করেছিলাম আমি স্পাইস কোড রেস্টুরেন্টে। ওখান থেকে সোজা আমি আমার খাটালে চলে যাই, কিছু হিসেব বাকি ছিল। এরপর স্যার আমি জানি না, বলতে পারবো না রাজেশ দা কেন আমার খাটালে এসেছিল, কি করতে গেছিল। আপনি ওর সাথে গোরবন্দরে যাননি? আমি বললাম তো স্যার, আমি সোজা আমার খাটালে গেছিলাম। আসলে স্যার, যখন আমি রাজেশ দার সঙ্গে কথা বলি, আমি তখন বললাম যে বিরাটের জমিটা ডিল হওয়াটা একটু মুশকিল আছে, আমি আপনাকে নতুন প্লট দেখে দেবো। আর আমি ওনাকে একটা নতুন প্লটের ব্যাপারেও বলেছিলাম, ওটা বড়িবান্দারের কাছেই, কিন্তু উনি বারণ করে দিলেন। আর আমার স্যার মনে হয় না উনি ওই প্লটটা দেখতে একা গেছিলেন। আমি সত্যি এই ব্যাপারটা একদমই বুঝতে পারছি না স্যার। আপনি রাজেশের পার্টনার নীরবের সঙ্গে ওখানকার প্লট নিয়ে কথা বলেছিলেন? না স্যার, আমি শুধু রাজেশ দাকে বলেছিলাম। ঠিক আছে, আপনি যেতে পারেন। যদি দরকার পড়ে আবার ডেকে পাঠাবো। থ্যাংক ইউ। মিথ্যে বলছে স্যার। আমি জানি। এক্ষুনি এই লোকটার ফোনের মুভমেন্ট ট্র্যাক করো। যদি এর ফোনের লোকেশন আর রাজেশের ফোনের লোকেশন এক বেরোয়, তাহলে ধরে নাও আমরা এই কেসে একটা বড় সূত্র পেয়ে গেছি। স্যার, এই লোকটা খুব অল্প সময়ের মধ্যে ফুলে ফেপে উঠেছে। এ দুধে জল মেশায়, নির্ঘাত দুধে জল মেশায়, তাই ফুলে ফেঁপে উঠেছে। আমার এই লোকটার পুরো হিস্ট্রি চাই। যা খুশি করো, তোমার সমস্ত সোর্স লাগিয়ে দাও, কিন্তু এই লোকটার হিস্ট্রি আমার চাই। এই নে। থ্যাংক ইউ। 1 মাস হয়ে গেছে, ও এভাবে না বলে কখনো কোথাও যায় না।
আগে আমার স্বামী আকাশ গিরিশ চৌবের কাছেই কাজ করত। কবে থেকে করতেন? 2004 থেকে 2008 অবধি। তারপর থেকে ও নিরুদ্দেশ। গিরিশ চৌবে ইউপিতে আমাদের গ্রাম থেকে মুম্বাইতে নিয়ে আসে। তারপর থেকে কি আপনার স্বামী নিখোঁজ? আগে না স্যার, পুলিশ সবসময় বলে ওনার কোনো খোঁজ পাওয়া যায়নি। 2 বছর ধরে পুলিশ স্টেশনে ঘোরাঘুরি করেছি। এরপর তো বাচ্চাদেরও দেখাশোনা আছে, তাই এক জায়গায় কাজ করতেও শুরু করি। স্যার, ওর কোনো খবর পাওয়া গেছে? এখনো জানা যায়নি, তবে হয়তো খুব তাড়াতাড়ি জানা যাবে। মাধুরী রাজপুত? হ্যাঁ, যার স্বামী 3 মাস ধরে নিরুদ্দেশ, সে ধৈর্য কি করে ধরবে ইন্সপেক্টর? আর এখন তো 2 বছর কেটে গেছে, ওর তো কোনো খোঁজই পাওয়া যায়নি। কিন্তু আমি জানি যে ও আমাকে ছেড়ে কোথাও চলে যেতে পারে না। ও সেরম কখনোই ছিল না। ও এই ফ্ল্যাটটা কেনার পর রাত দিন এক করে লোন শোধ করার চেষ্টা করছিল। আপনার স্বামী গোবিন্দ রাজপুত ইন্স্যুরেন্স এজেন্ট ছিলেন? আগে হ্যাঁ। ওনার গিরিশ চৌবের সাথে কি সম্পর্ক ছিল? সম্পর্ক? কোনো সম্পর্কই ছিল না স্যার। গিরিশ ওর বন্ধু ছিল, আর গিরিশই আমাদের ফ্ল্যাটটা ডিল করিয়েছিল। উনি ব্রোকার তো। কিন্তু কোনো বিজনেস ডিলিং? না স্যার, সেরকম কিছুই ছিল না। কিন্তু আপনি গিরিশের ব্যাপারে এসব জিজ্ঞেস করছেন কেন? আপনি কিছু জানতে পেরেছেন? আমার স্বামীর কি কোনো খোঁজ পেয়েছেন আপনারা? আমি আপনার কাছে হাত জোড় করছি, আপনি কিছু তো বলুন। খুব তাড়াতাড়ি বলবো মাধুরী দেবী। 2 বছর অপেক্ষা করেছেন, আর একটু ধৈর্য ধরুন। স্যার, বড়িওয়ালি পুলিশ স্টেশনের রেকর্ড ম্যাচ করছে। এই গিরিশ চৌবের গল্পটা রূপকথার মতোই স্যার। প্রথমে অটো চালাতো, এখন অনেক বড় প্রপার্টি আর একটা খাটাল আছে। আরও ড্রাইভার মুকেশ ভোঁসলে, একটা বডিগার্ডও আছে, সুশীল কার্জি। বডিগার্ড মানে প্রাণের ভয়, শত্রুতা। স্যার, আর একটা অদ্ভুত ব্যাপার হলো 2 জন মিসিং। 2008-এ আকাশ বর্মা আর 2010-এ গোবিন্দ রাজপুত, দুজনেই নিখোঁজ। আর এই দুজনেরই এই গিরিশ চৌবের সাথে কোনো না কোনো কানেকশন ছিল। দিস ইজ সামথিং ভেরি সিরিয়াস। আর এই দুটো কেসই বড়িওয়ালি পুলিশ স্টেশনে ফাইল হয়েছে। আর কোনো প্রগ্রেস নেই। ওর ফোনের মুভমেন্ট কি বলছে? স্যার, আমাদের কাছে পোক্ত প্রমাণ আছে। ও বলছে যে ও বড়িবন্দর যায়নি, যেখানে ওর সেলফোন রেকর্ড দেখাচ্ছে যে প্রথমে কান্দিভ্যালি থেকে বড়িওয়ালি খাটাল, আর তারপর গোটবন্দর জাংশন, তারপর ওখান থেকে টুঙ্গারেশ্বর মন্দির, ওখান থেকে মানোর, আর তারপর ফিরে আসে গোটবন্দর জাংশনে, তারপর দহিসার, আর তারপর বড়িওয়ালি। যত লোকেশন ততগুলো প্রশ্ন, আর এই সব কটা প্রশ্নের উত্তর গিরিশ চৌবেকে দিতে হবে। তুলে নিয়ে এসো ওকে। স্যার। হ্যাঁ শোনো, ওর ড্রাইভার আর বডিগার্ড ও দুটোকেও তোলো। স্যার। এটা কি হচ্ছে স্যার? বারবার আমাকেই কেন বিরক্ত করছেন? আমি তো স্যার পুলিশ স্টেশনে গিয়ে যা জানি সব কিছুই বলে এসেছি। বারবার এটা কেন করছেন আমার সঙ্গে? আপনি চলুন আমাদের সাথে। ওরা তো কিছুই বলছে না, কিন্তু এটাও হতে পারে যে ওই ব্রোকার গিরিশ চৌবে কিছু একটা করেছে। কি বললো ক্রাইম ব্রাঞ্চের লোকেরা? রাজেশ কি গিরিশের সঙ্গে ছিল? ওরা তো কিছুই ডিটেলে বলেনি। কিন্তু বৌমা, প্লিজ প্লিজ মনটাকে শক্ত করো। কি হয়েছে? পুলিশ গিরিশ চৌবেকে গ্রেপ্তার করে নিয়েছে, এছাড়া আমি আর কিচ্ছু জানি না। ক্রাইম ব্রাঞ্চ এই কেসটার অনেকটাই গভীরে চলে গিয়েছিল। এই কেসে এমন কিছু জিনিস লক্ষ্য করা যাচ্ছিল, সেগুলো যদি আগে দেখতে পাওয়া যেত তাহলে এই কেসটা এতদিনে সলভ হয়ে যেত। রাজেশ গানাত্রা নিখোঁজ হবার পর পুরো 1.5 মাস কেটে গেছে। আকাশ বর্মা প্রায় 4 বছর আগে নিখোঁজ হয়েছিলেন, আর গোবিন্দ রাজপুত গত 2 বছর ধরে নিখোঁজ ছিলেন। আর এই 3টি মিসিং কেসেই একটা নাম সামনে আসে, গিরিশ চৌবে। স্যার, মন্দিরে যাওয়াটাও কি আইনত অপরাধ? আমি তো সপ্তাহে 3 বার টুঙ্গারেশ্বরের মন্দিরে যাই। তুমি ওই মন্দিরে গিয়েছিলে, কিন্তু গোরবন্দর হয়ে গিয়েছিলে। অথচ তুমি প্রথম দিন বলেছিলে যে তুমি গোরবন্দরে যাওইনি। তোমার ফোনের লোকেশন আর এই রাজেশের ফোনের লোকেশন একদম সেম, কার্বন কপির মতো। তুমি যখন গোয়ালে ছিলে তখন রাজেশও গোয়ালে ছিল। তুমি যখন গোরবন্দরে গেলে রাজেশও গোরবন্দর গেল। তারপর রাজেশের সেলফোনটা সুইচ অফ হয়ে গেল। তারপর ওখান থেকে তুমি টুঙ্গারেশ্বর এলে, তারপর গোরবন্দর।
তারপর দেয় স্যার বড়িওয়ালি। রাজেশকে কখন মারবে? গোরবন্দর পৌঁছানোর আগে নাকি পরে? কি বলছেন স্যার আপনি? স্যার এটা শুধুই কোইন্সিডেন্স, আর কিছুই না। স্যার আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি, রাজেশ দা আর আমার সেল লোকেশন এক কি করে হতে পারে? স্যার হতে পারে যে রাজেশ দা আমার পিছু করছিল, হতে পারে তো? হতে তো অনেক কিছুই পারে। একটা কাজ করো, বসে একটু চাটা খাও, তারপর ভাবো কি বলবে। তোমায় একটা টিপ দিচ্ছি, ইফ ইউ হিডেন দ্য ট্রুথ ইউ ডোন্ট হ্যাভ টু রিমেম্বার এনিথিং। বুঝলে না? যদি আমাদের সত্যিটা বলে দাও তাহলে আর কিছু লুকোতে হবে না। আমি জানি তুই কাঠের পুতুল, তোর মালিক যা বলবে তুই তাই করবি, কিন্তু আমাদের প্রমাণ চাই, আর সেই জন্য তোকে মুখ খুলতে হবে। তোকে বলতে হবে যে 29শে এপ্রিল তুই তোর মালিকের সাথে কোথায় কোথায় গিয়েছিলি, কখন গিয়েছিলি, আর ওখানে কি কি ঘটেছিল সবকিছু। স্যার আপনি এসব কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না স্যার। সাহেব, এটা আপনি কি বলছেন সাহেব? 29শে এপ্রিল তোর সেল লোকেশন আর গিরিশ চৌবের সেল লোকেশন একদম এক ছিল। হ্যাঁ স্যার, আমি ওনার ড্রাইভার। ঠিক তাই। এবার এটা বল, তোদের দুজনের সেল লোকেশন রাজেশের সেল লোকেশনের সাথে কি করে ম্যাচ করলো? কিন্তু গিরিশ চৌবে তো আমাদের তোমার নাম বললো তুমি নাকি মার্ডার করেছো। যান ওকে গিয়ে ধরুন, যা করতে হয় করুন। কি? তোর মালিক খুব চালাক, নিজেকে কি করে বাঁচাতে হয় ও জানে। যেমন আগের দুটো কেসে বেঁচে গেছিল, আকাশ বর্মা আর গোবিন্দ রাজপুতের কেসে, কিন্তু এবার ফেঁসে গেছে। আরও ফেঁসে গিয়ে জানিস কি বলছে? কি স্যার? শয়তানটা বলছে যে রাজেশ গানাত্রাকে ও খুন করেনি, খুন করেছিস তুই মেরেছিস। না না স্যার, স্যার এটা সত্যি নয়। স্যার আমার রাজেশবাবুর সঙ্গে কি শত্রুতা থাকতে পারে? স্যার আমি তো একজন সাধারণ ড্রাইভার। আমি তো শুধু ওনার বডিগার্ড সাহেব, যেখানে যেখানে গিরিশবাবু যান আমিও ওনার সাথে সেখানে যাই। আর যাই বলে তুই চোখ বন্ধ করে ফেলিস। যেমন রাজেশ গানাত্রাকে মারতে বললো আর তুইও মেরে ফেললি। না না সাহেব, আমি কাউকে খুন করিনি। আমি তো শুধু গাড়ি চালাচ্ছিলাম স্যার। তাহলে ওই রাজেশ গানাত্রাকে কে খুন করলো? পারভেজ আলম আর নানক সিং। সুধীর বলশানিও ওদের সাথে ছিল। ওই তিনজনকে? পারভেজ আলম, নানক সিং আর সুধীর পলসানি। স্যার এরা সবাই গিরিশবাবুর জন্য কাজ করে, প্রপার্টি ডিলিংয়ে। দেখ, এটাই তোর কাছে শেষ সুযোগ এটা প্রমাণ করার যে তুই ওদের সাথে ছিলি না, তুই শুধু গাড়ি চালাচ্ছিলি। স্যার এটাই সত্যি। আমায় সব কিছু খুলে বল, পুরো ডিটেলটা চাই আমার। কখন, কেন, কোথায়, কিভাবে, সব কিছু ঝটপট বলে ফেল, নাহলে ফাঁসির দড়িতে গিরিশ চৌবে নয় তুই নিজে ঝুলবি। আরে দাদা কতক্ষণ বসিয়ে রাখবেন আর? স্যার যতক্ষণ না আসছে। তো সাহেব গেছেন কোথায়? জানি না। আমরা সবাই সেদিন দুপুরে বেরিয়েছিলাম। সাহেব আর আমি আগে আগে ছিলাম, আর রাজেশবাবু আমাদের পিছনে আসছিলেন। আমরা গিরিশবাবুর খাটালে পৌঁছানোর পর সেখানে ওদের দুজনের মধ্যে কিছু কথাবার্তা হয়। তারপরে রাজেশবাবু নিজের গাড়ি খাটালেই রেখে দিয়ে উনি আমাদের গাড়িতে উঠেই রওনা দেন। সুধীর, নানক আর পারভেজ, এই তিনজন কি গোরবান্দারই ছিল? হ্যাঁ স্যার,
ওখানেই ছিল। তারপরে আমি আর মুকেশ খাটালে ফিরে আসি আর গিরিশবাবুর ফোনের অপেক্ষা করতে থাকি। গিরিশ কখন ফোন করলো? সন্ধ্যে 7টার সময়। হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার, পৌঁছে যাব। আর স্যার আমাকে বললেন যে রাজেশবাবুর গাড়ি সুইফট ডিজায়ারটাকে দাইসের চেকপোস্টে নিয়ে এসো। কথা বল। হ্যালো। হ্যাঁ রাজেশ বল। জগদীশ গানাত্রা? কে বলছেন? আগে আপনার ভাই রাজেশ গানাত্রার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কোথায়? মহালক্ষীতে। আপনি কে বলছেন? আমি রাস্তা দিয়ে যাবার সময় আপনার ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়। উনি আমাকে ফোনটা দিয়ে বললেন আমার দাদা জগদীশ গানাত্রাকে ইনফর্ম করে দিন। রাজেশ কোথায়, কেমন আছে সে? ব্যাটারি খুব লো, আমি ফোনটা রাখছি। এই অবস্থায় আমাদের চেকপোস্ট পার করাটা সমস্যা হবে। পারভেজ, বাঁ হাতা গোটা 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 গোটা, এই পর্যন্ত। এটা গোটা, এটা ধর। জানিস তো কি করতে হবে? খুব তাড়াতাড়ি। আর পারভেজ তোমাদের জন্য 6টা নতুন শার্ট কিনে আনলো। হ্যাঁ স্যার। স্যার কতক্ষণ আমাকে আর বসিয়ে রাখবেন? আমার 4টে মিটিং আটকে আছে, ক্লায়েন্টরা অপেক্ষা করছে। কোথায় ওয়েট করছে গিরিশ চৌবে? ডুঙ্গারেশ্বর মন্দিরে, গোরবান্দার রোড, নাকি তোমার খাটালে? কি বলছেন স্যার? আমি কিচ্ছু বুঝলাম না। তুমি ভাড়া গাড়ি চালানো থেকে শুরু করে এত টপ প্রপার্টি এজেন্ট হলে কি করে সেটা আমরা জানতে চাইছি না। তুমি কি করে এত বড় একটা জায়গায় পৌঁছলে সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। কিন্তু আজ যদি তুমি সত্যি কথা না বলো তোমায় কেলিয়ে বৃন্দাবন দেখিয়ে দেব। কারণ তোমার দুটো চামচেই, তোমার বডিগার্ড আর তোমার ড্রাইভার, সব বলে দিয়েছে। এবার তোমার পালা। 29 এপ্রিল তুমি রাজেশ গানাত্রার সাথে স্পাইস কোর্ট রেস্টুরেন্ট থেকে বেরো। গিরিশ চৌবে, একটা কথা বলবো। আজ পর্যন্ত যতগুলো আসামি আমার কাছে এসেছে তাদেরকে চোর, ঘুষি, লাথি বা ইলেকট্রিক শক কোনোটাই দিন। কেননা তারা আগেই সত্যিটা বলে দিয়েছে। নে, এবার তুইও বলে ফেল। বল, রাজেশ গানাত্রাকে কি করে মারলি আর কেন মারলি? ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। স্যার ওই জমিটার ডিল ক্যান্সেল হয়ে গেছিল আর আমি রাজেশদার কাছ থেকে 5 লাখ টাকা অ্যাডভান্স নিয়ে রেখেছিলাম। ডিল ক্যান্সেল হয়ে যাওয়ায় উনি টাকা ফেরত চাইছিলেন। যে কেউ চাইবে, কেউ টাকা দিলে সে ফেরত চাইবেই। তুইও চাইবি, আমিও চাইবো। তোর মনে হলো তুই ওর টাকাটা ফেরত দিতে চাইছিলি না?
গিরিশ, তুই কি আগে থাকতে কিছু জানতিস না? আমি জানলে ওই জমিটা আপনাকে কেন দেখাতাম? গিরিশ, আমি আমার 5 লাখ টাকা ফেরত চাই, ব্যাস। এটা কি বলছেন রাজেশ দা? আমারও তো ক্ষতি হয়েছে, আমারও 10 লাখ টাকা ঢুকে গেছে এই প্রজেক্ট। তাহলে তুই কি আশা করিস আমার কাছে? টাকাটা ছেড়ে দেবো? আরে তোর আগে খোঁজ নেওয়া উচিত ছিল জমিটা স্ট্যাটাস কি, আর সেটা না করেই তুই আমার কাছ থেকে 5 লাখ টাকা অ্যাডভান্স নিয়ে নিলি। তাও কবে? 1 সপ্তাহ আগে, যখন তুই ভালো করেই জানতিস যে জমির ডিলটা হওয়া সম্ভব নয়। রাজেশ দা, এরকম বলবেন না। আমি তো আপনাকে বলেইছি, আমি জানলে এরকম জমি কি আপনাকে দেখাতাম আমি? গিরিশ দেখ, আমার কাছে বেশি নাটক করিস না। তুই আজও আমাকে বলিসনি যে জমিটা লিটিগেশনে আছে, আর আমি কোথা থেকে জানতে পারলাম? নীরবের কাছে। মনসুখানি ওকে ফোন করেছিল। রাজেশ দা, আজ আপনার মুডটা ঠিক নেই মনে হচ্ছে। আমি আপনাকে নিজে ফোন করতাম। ব্যাস গিরিশ, আমি সব কিছু বুঝে গেছি। দেখ, আজ সন্ধ্যের মধ্যে আমি আমার 5 লাখ টাকা ফেরত চাই। তাহলে সত্যি বলছি, আমি পুলিশ স্টেশনে যাব আর তোর এগেনস্টে ফ্রড কেস করব। আমি কিন্তু মজা করছি না। মজা নয় রাজেশ দা, আপনি আমার মনটা ভেঙে দিলেন। এত ছোট একটা ব্যাপারে এত বড় টেনশন করছেন আপনি। আচ্ছা, আপনি আমার সঙ্গে চলুন। আমি আজকে আপনাকে এমন একটা প্লট দেখাবো যেটা দেখে আপনার মন ঠিক হয়ে যাবে। আগের প্লটটা তো কিছুই না ওটার কাছে। একদম ডবল সাইজ, পেপার একদম নিট, ক্লিন, ক্লিয়ার। কোথায়? আরে এই তো এখানে, বড়িবান্দারের কাছে। চলুন গিয়ে দেখে আসি। গিরিশ, প্লটটা আমি দেখবো, কিন্তু এটা ভাবিস না যে আমি আমার 5 লাখ টাকা ছেড়ে দিয়েছি। সেটার হিসাব কিন্তু তোকে ক্লিয়ার করতে হবে। ঠিক আছে রাজেশ দা, আপনিও এখানে আছেন, আমিও এখানে আছি, আর টাকাও আছে। কিন্তু ঠিক সময় যদি ওই জমিটার ডিল না করি, তাহলে জমিটা হাত থেকে বেরিয়ে যাবে, অন্য কোনো বিল্ডার ওটাকে নিয়ে নেবে। আপনি চলুন, জমিটা দেখে যদি আপনার মুড না ঠিক হয় তাহলে বলবেন। ওর টাকা ফেরত চেয়েছিল, তাই তুই ওকে মেরে দিলি? আরে দুটো গাড়ি নিয়ে কি করবেন রাজেশ দা? আপনি আমার সঙ্গে চলুন না। আমার এখানে রাখলে আপনার গাড়ির কোনো ক্ষতি হবে না। ঠিক আছে, আপনি চাবিটা দিয়ে দিন। ফেরার সময় মুকেশ গাড়িটা রাস্তা অব্দি নিয়ে আসবে। এসো। সেলাম গিরিশ দা। নমস্কার দাদা। আচ্ছা, উনি রাজেশ দা? সেলাম। হ্যাঁ, সুধীর, পারভেজ আর নানক। রাজেশ দাকে ওই বড়িবন্দরের প্লটটা দেখাতে হবে। গিরিশ দা, আপনি যখন ফোন করেছিলেন তখনই সব কিছু বুঝতে পেরেছি, কি কাজ আছে আর কি করতে হবে। দেখলেন? আচ্ছা, কতক্ষণ লাগতে পারে? আসলে আমার ফোনের ব্যাটারিতে একদম চার্জ নেই। রাজেশ দা, বেশিক্ষণ লাগবে না, মাত্র 5-10 মিনিট। এই তো এটার পেছনেই, এর থেকে বেশি সময় লাগবে না। আপনি উঠুন। চলো চলো চলো। ভাই, 5-7 মিনিট তো অনেকক্ষণ হলো। জমিটা কোথায়? রাজেশ দা, ব্যাস আর মাত্র 2 মিনিট লাগবে, এই এসে গেছি। ভাই, গোরবন্দর তো অনেকক্ষণ ছেড়ে এসেছি, আমরা তখন বিড়ারের দিকে যাচ্ছি। আরে রাজেশ দা, ওই ভিমান্ডি রোডটা আছে না, ওখানে গেলেই আমাদের জমিটা খুব ভালো করে দেখা যাবে। গিরিশ, আমাকে কি বোকা পেয়েছিস? আরে কোথায় গোরবন্দর রোড আর কোথায় ভিমান্ডি রোড? আরে রাজেশ দা, মনে হচ্ছে আজকে আপনার মুডটাই খারাপ। আমি ভাবছিলাম টুঙ্গারেশ্বর মন্দির থেকে আজকে একবার পুজো দিয়ে আসি, যাতে ডিলটা ভালো হয়, সেই কারণেই মন্দিরে পুজো দিতে যাচ্ছি। তাহলে এই পুরো ড্রামাটা করেছিলিস রাজেশ গানাত্রাকে খুন করার জন্য? গিরিশ, তুই আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস? এ তো মনে শুরু হয়ে গেল। আরে রাজেশ দা, এটা শর্টকাট। গিরিশ, সত্যি করে বলতো তোর প্ল্যানটা কি? কেন এভাবে আমাকে ঘোরাচ্ছিস? দেখ, আমার ঠিক ব্যাপারটা ভালো লাগছে না। আমরা বরং আজ বাড়ি ফিরে যাই, প্লট অন্য কোনো দিন দেখে নেবো। না না, গাড়ি ঘোরাও। গাড়ি তো আর ঘুরবে না রাজেশ দা। কেন? কারণ এবার আমার মাথাটা ঘুরে গেছে। কি বাজে কথা বলছিস কি তুই? আবে চুপ! ভুলটা তুই করেছিস আমাকে পুলিশের ভয় দেখিয়ে। তুই জানিস আমি কে? তুই কি জানিস? মাত্র 5 লাখ টাকার জন্য
মাত্র 5 লাখ টাকার জন্য তুই আমাকে পুলিশের ভয় দেখাচ্ছিলিস। গিরিশ, গিরিশ, এটা ঠিক নয়। ঠিক নয় তো রাজেশ দা, সেটা আমি জানি, কিন্তু এই কাজটাই আমি এত পারফেক্ট ভাবে করি যে আমার বাঁ হাতও জানে না যে আমার ডান হাত কি কাজ করেছে। বাকিদের কথা তো ছাড়ো, লোকজনকে এমন করে হাওয়া করে দেই যেন কর্পূর। এটা তুই কি বলছিস গিরিশ? একটা ছিল আকাশ বর্মা, তারপর গোবিন্দ রাজপুত। ঠিক তোমার মতোই ওরা দুজন আমার মাথায় চড়ে বসতে চেয়েছিল, আমার মাথায়, গিরিশ চবের মাথায়। আর এখন ওরা বহু বছর ধরে পুলিশের মিসিং ফাইলে হারিয়ে গেছে। আজকে আরো একটা মিসিং ফাইল হবে, রাজেশ গানাত্রা। পারভেজ, মোহর লাগা ফাইলের ওপর। এ তো এক ঘাই শেষ হয়ে গেল দেখছি। তাহলে 6টা শার্ট কেনা আর রাজেশের লকার থেকে 2 লাখ টাকা নেওয়ার লোকটা পারভেজ? হ্যাঁ স্যার। আকাশ বর্মা আর গোবিন্দ রাজপুতকে কেন মারলি? আকাশ একটা শয়তান ছিল স্যার, গ্রামে বেকার হয়ে বসেছিল। দয়া করে আমি ওকে এখানে নিয়ে এসেছিলাম। আমার সঙ্গে বিট্রে করলো, আমার নাম ভাঙিয়ে আমারই পেছনে নিজের ব্যবসা শুরু করতে চাইছিল। অনেক ওপরে উঠতে চেয়েছিল স্যার, কিন্তু আমি ওর ডানাটাই কেটে দিয়েছি। আর ওকেও। গোবিন্দ রাজপুত? স্যার, ও যে কোম্পানিতে কাজ করতো ওখান থেকে আমি লোন নিয়েছিলাম। যার কাছ থেকে তুমি একবার টাকা নাও তাকে তো টাকা ফেরত দেওয়ার অভ্যাস তোমার নেই। স্যার, ও আমার মাথা খারাপ করে দিচ্ছিল একেবারে, প্রত্যেকদিন একই কথা। রাজেশ গানাত্রার গাড়ি কোথায়? সুইফট ডিজায়ার? স্যার, ওটা গুজরাটে বিক্রি করে দিয়েছিলাম আমি। তোমার 3টে লোক, নানক, সুধীর আর পারভেজ, এখন কোথায় তারা? গুড ইন্সপেক্টর, তুমি এই কেসের সঙ্গে বাকি 2টো মিসিং কেস সলভ করে দিয়েছো। অ্যাকচুয়ালি স্যার, 2008-এ মনোর পুলিশ আকাশ বর্মার লাশটা পায়। তারা একটা ছবিও নিয়েছিল, কিন্তু যখন কেউ খোঁজ নিল না তখন বেওয়ারিশ লাশ হিসেবে ওরা ওটাকে পুড়িয়ে দেয়। স্যার, আকাশের স্ত্রী গীতা বর্মা লাশের ছবিটা দেখেই স্বামীকে চিনতে পারে। স্যার, গোবিন্দ রাজপুতের দেহ একেবারে পুড়িয়ে দেওয়া হয়েছিল, কিছুই অবশিষ্ট ছিল না। মাধুরী দেবী, গিরিশ চৌবে আর তার সাথীদের স্বীকারোক্তি আছে আমাদের কাছে, যেটা এটাই প্রমাণ করে যে আপনার স্বামী গোবিন্দ রাজপুত এখন আর এই পৃথিবীতে নেই। আমি এটা জানতাম। ও আমাকে ছেড়ে যেতে পারে না। ও আমাকে খুব ভালোবাসতো। 2 বছর ধরে আমি শুধু এটাই ভয় পাচ্ছিলাম যে ওর যেন কোনো ক্ষতি না হয়। আর আজকে স্যার, এই লোকটা গিরিশ চৌবে মেন্টালি ডিসব্যালেন্স বা সাইকোপেশেন্ট নয়, বরং বলা যায় টিপিক্যাল মার্ডারার। এ প্রথম খুন আকাশ বর্মাকে করে, কিন্তু এ কোনোভাবে ধরা পড়েনি। তখন এর সাহস আরও বেড়ে গেল। তারপরে গোবিন্দ রাজপুতের সঙ্গে তাই করলো যা আকাশ বর্মার সাথে করেছিল। সেবারেও ও ধরা পড়ল না, তখন ওর আরও সাহস বেড়ে যায়। ভাগ্য ভালো রাজেশবাবুর কেসটা আনডিটেক্টেড থেকে যায়নি।
2 মাস লেগেছে ঠিকই, কিন্তু কেসটা তো সলভ হয়ে গেছে। আর তার সঙ্গে আরো 2টো পরিবার ক্লোজার পেয়েছে। স্যার, আমি ওই গিরিশ চৌবের ইন্টারোগেশনকে চালিয়ে যেতে চাই, কারণ হতে পারে যে আরও অন্য কোনো কেস বা আরও কোনো ব্যক্তি আছে যাদেরও গায়েব করেছে, যাদের কাছ থেকে গিরিশ চৌবে টাকা ধার করেছিল বা যারা ওর সাথে কোঅপারেশন করেনি, কারণ এই গিরিশ চৌবে খুনটাকেই তার সহজ অস্ত্র হিসেবে ধরে নিয়েছিল। তিনটি খুন প্রতি 2 বছর অন্তর। প্রথম মার্ডারটি 2008 সালে আকাশ বর্মার, দ্বিতীয় মার্ডার 2010 সালে গোবিন্দ রাজপুতের, আর তৃতীয় মার্ডার 2012 সালে রাজেশ গানাত্রার। আর এই 3টে কেসের পিছনেই ছিল একজন রিয়েল এস্টেট এজেন্ট। এই ব্যক্তি মুম্বাইতে নিজের কর্মজীবন শুরু করেছিলেন অটো চালিয়ে, আর তারপর হয়ে যান উত্তর মুম্বাইয়ের নামজাদা প্রপার্টি কিং আর একজন সিরিয়াল কিলার। আকাশ বর্মার লাশ অন্য পুলিশ স্টেশনের জুরিসডিকশনে পাওয়া যায়, কিন্তু যে পুলিশ স্টেশনে আকাশ বর্মার মিসিং কমপ্লেন ফাইল করা হয়েছিল সেই পুলিশ স্টেশন এই বিষয়ে কিছুই জানতো না। 2 পুলিশ স্টেশনের মধ্যে কোঅর্ডিনেশনের অভাব ছিল, আর তার ফলে যে পুলিশ স্টেশনে আকাশ বর্মার লাশ পাওয়া যায় তারা তাকে অজ্ঞাত আর বেওয়ারিশ ভেবে তার শেষকৃত্য সম্পন্ন করে, যখন কিনা অন্য পুলিশ স্টেশনে আকাশ বর্মার মিসিং কমপ্লেন ফাইলের নিচে অবহেলায় চাপা পড়েছিল। প্রথম 2টো মার্ডার ডিটেক্ট হয়নি, হয়তো এই কারণেই গিরিশ চৌবের সাহস বেড়ে যায়। সে খুন করাকে নিজের অভ্যেস করে ফেলে। যে তার পথের কাঁটা হতো, চৌবে তাকে উপড়ে ফেলত। আকাশ বর্মার পর গোবিন্দ রাজপুত আর 2012 সালে রাজেশ গানাত্রার ক্ষেত্রেও সে সাফল্যের স্বাদ পেতেই চলেছিল, কিন্তু এইবার নিখোঁজের পরিবার তদন্তের বিষয়ে আরো জোর দেয়, আর সেই কারণেই আগের 2টো হত্যাকাণ্ডও পরিণতি লাভ করল। আমরা কি এটা বলতে পারি যে 2008 সালে আকাশ বর্মা নিখোঁজ হবার পর যদি এই রকম হাই লেভেল প্রেসার দেওয়া হতো, তাহলে 2010 সালে গোবিন্দ রাজপুত আর 2012 সালে রাজেশ গানাত্রা, এদের দুজনের খুন হয়তো আটকানো যেত? হাইপোথেটিক্যাল সিচুয়েশন, কিন্তু এটা ভাববার বিষয়। যদি 2টো পুলিশ স্টেশনের মধ্যে ভালো কোঅর্ডিনেশন থাকতো, তাহলে আকাশ বর্মার খুনের পর গিরিশ চৌবে জেলের ভিতরে থাকতো। আমাদের উদ্দেশ্য সুরক্ষা ব্যবস্থা বা প্রশাসনের বিরুদ্ধে আঙুল তোলা নয়, কিন্তু নিত্যদিনের এই খুন আর অন্য সব অপরাধগুলি ইঙ্গিত করছে যে এই মুহূর্তে, অর্থাৎ বর্তমান সময়ে দাঁড়িয়ে কমিউনিকেশন এবং টেকনোলজিতে এত উন্নতি হওয়া সত্ত্বেও কোঅর্ডিনেশনের ক্ষেত্রে আমাদের অবশ্যই নজর দিতে হবে। প্রতিটা সরকারি দপ্তরেই আপনি একই সমস্যা দেখতে পাবেন, ম্যান পাওয়ার শর্টেজ, কেসেসের ব্যাকলগ ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই মুহূর্তে প্রয়োজন এই সব সমস্যাগুলিকে টপ প্রায়োরিটি দিয়ে মেটানো হোক, নয়তো ক্রাইম ডিটেকশন ও ন্যায় বিচারে আরো সময় লাগবে, আর পীড়িতের পরিবারবর্গকে বহু বছর ধরে নাকানি চোবানি খেতে হবে। কিন্তু আরো একটা বিষয়ের কথা বলা যেতে পারে যে এই সব অ্যাডমিনিস্ট্রেটিভ সমস্যাগুলি আর লজিস্টিক ব্যাপারগুলির মধ্যে যে জিনিসটি ক্লিক করতে পারে সেটা হলো সততা, অনেস্টি। নিজের কাজের প্রতি ফোকাস আর নিষ্ঠা জগদ্দল পাহাড়কেও সরাতে পারে। যদি কোনো অফিসার নিশ্চিত করেন যে আমি কোনো ফাইলে ঘুণ ধরতে দেব না, পীড়িতকে ন্যায় দেবই, তাহলে সেক্ষেত্রে অনেক বাধা বিপত্তি সত্ত্বেও সত্যিটা সামনে আসে আর ন্যায় পাওয়া যায়। আমরা ব্যঙ্গ করতে চাই না, আমরা সার্কাস্টিক হতে চাই না, কিন্তু এই রকম পরিশ্রম এবং ডেডিকেশনের আশা করা বেশিরভাগ ক্ষেত্রেই অর্থহীন। কারণ এই রকম অবস্থায় কেউ যদি চাকরির ঊর্ধ্বে উঠে ন্যায় পাইয়ে দেয়, তখন আমরা একথাই বলি যে এটা তো চমৎকার হয়ে গেল। আজকের এই এপিসোড এখানেই শেষ করছি। ক্রাইম পেট্রোল 10 থেকে আপনাদের সঙ্গে আবার দেখা হবে আরও একটি নতুন কেস নিয়ে।